হ্যালো বন্ধুরা, আজকে দেখবেন রাশিয়ান দল যারা পৃথিবীকে বাঁচাতে নিজেদের জীবন বাজি রেখেছিল। এছাড়াও আমার মনে হয় ভাইরাল এই সুপার হিরোদের বাচ্চাকালে সকলেই দেখেছেন। তো চলুন এই সুপার হিরোদের গল্প আজকে আরেকটা বার শোনা যাক। এই গল্পটি আমি দুইটি ভাগে ভাগ করেছি, পার্ট 1 আর পার্ট 2, যাতে আপনাদের বুঝতে সহজ হয়, এজন্য আর সময় কম লাগবে। তো গল্পের শুরুতে আমরা একজন পাগল বিজ্ঞানীর করা ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট দেখতে পাই, যেখানে মানুষের ক্ষমতা কিভাবে বাড়ানো যায় সেই সমস্ত বিষয় দেখানো হয়। আর এই উন্নত মানুষেরাই ভবিষ্যতে হিরোদের প্রজন্ম তৈরি করবে, আর তারা কি কি করতে চলেছে সেটা আপনারা সামনে জানতে পারবেন। এই ঘটনাটি ছিল 1940 সালের। তারপরে গল্পটা সরাসরি 80 বছরে পরে গিয়ে অর্থাৎ 2020 সালে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই কিছু সৈনিক নিজেদের বানানো নতুন হাইটেক অস্ত্র পরীক্ষা করছিল। তো এখানে তারা এমন কিছু রোবট বানিয়েছিল যেগুলো পুরোপুরি অস্ত্রে সজ্জিত ছিল। এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের রকেট লঞ্চার, ইলেকট্রোম্যাগনেট সাসপেন্ড সহ আরো অনেক দৈনিক জিনিসপত্র ব্যবহার করা হয়েছিল, যা তার টার্গেটকে শুধু লক্ষ্য করে অনেক দূর নিশানা করতে পারত। কিন্তু হঠাৎ করে তাদের সিস্টেমে কোনো একটা সমস্যা দেখা দিয়েছিল, আর সেই রোবটগুলো তাদের কথা শোনা বন্ধ করে দেয়। পরিস্থিতি এতটাই খারাপ হতে থাকে যে পুরো বাহিনীকে বড় বড় ট্যাঙ্ক নিয়ে মাঠে নামতে হয়। কিন্তু তখন আমরা দেখতে পাই সে সমস্ত রোবটগুলোকে ধ্বংস করে দেয় এবং সাথে থাকা সকল সৈন্যকেও মেরে ফেলে। আর এই সব কিছুর পিছনে ছিল আসগর জুরেট, যে কিনা ছিল নিজের ইলেকট্রিক ম্যাগনেটিক পালস সিস্টেমের সাহায্যে এই সকল রোবটগুলোকে নিয়ন্ত্রণ করত। এরপর দেখানো হয় হাই টেবিলে একটা মিটিং, যেখানে দেশের সকল বড় বড় সেনা কর্মকর্তা, অফিসার আর নেতারা বসেছিল। তারা আলোচনা করেছিল এই আসগর জুরেট আসলে কে। তো ঘটনা হলো আজ থেকে 80 বছর আগে আসগর এমন কিছু ইলেকট্রিক ডিভাইস তৈরি করেছিল যার মাধ্যমে সে ওয়্যারলেস ভাবে যে কোনো ইলেকট্রিক সিস্টেমকে পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারত। যেমন ধরুন, সেই ডিভাইসটি যদি আপনার শরীরের ভিতরে থাকে আর সামনে কোনো গাড়ি থাকে, তাহলে আপনি শুধুমাত্র ইশারা দিয়ে সেই গাড়িটি চালাতে পারবেন। কিন্তু এই কাজটা করতে গিয়ে আসগর বারবার চেষ্টা করার পরেও ব্যর্থ হচ্ছিল। অন্যদিকে আসগরের সহকর্মী মিস্টার ভেক্টর মানুষকে কিভাবে সুপার হিউম্যান বা এক ধরনের সুপার সোলজার হিসেবে তৈরি করা যায় এই বিষয়ের উপরে গবেষণা চালিয়ে যাচ্ছিল। তো এখানে সেনাবাহিনীর কাছে আসগর জুরেটের পুরো এক্সপেরিয়েন্সটা টাকা সময়ের অপচয় বলে মনে হতো। সেখানে ভেক্টরের সুপার হিউম্যান বা সুপার সোলজার বানানোর প্রোগ্রামটা তাদের অনেক বেশি পছন্দ হয়। যদিও ভেক্টর তখনও কোনো সুপার সোলজার বানায়নি, সে তার গবেষণার কাগজপত্র তৈরি করেছিল। তো এই ঘটনার পর আসগর জুরেটকে তার কাছ থেকে বের করে দেওয়া হয়। তারপর সে প্রতিশোধ নেবার জন্য গোপনে সে সমস্ত ডকুমেন্ট চুরি করে নেয়, আর সে নতুন একটা লেভে গিয়ে কাজ শুরু করে দেয়। আর গল্পের শুরুতেই আমরা দেখেছিলাম যে কিভাবে বিভিন্ন মানুষের অদ্ভুত শক্তি পাচ্ছিল। আসলে আসগরই এই সমস্ত কাগজপত্র চুরি করে তা কাজে লাগিয়ে নতুন নতুন সুপার হিউম্যান তৈরি করে ফেলেছিল। কিন্তু সরকার যখন এ বিষয়ে জানতে পারে, তখন তারা আসগরের আস্তানা চিরতরে ধ্বংস করে দেয়। তবে যেভাবেই হোক আসগর সেখান থেকে পালিয়ে বেঁচে যায়। তো কর্নেল নিকোলয় তার কমান্ডার এলেনাকে বলে, তুমি 80 বছর আগে আসগরের দাঁড়ানো সুপার হিউম্যানদের খুঁজে বের করো। ওই সুপার হিউম্যানরাই এখন আসগরের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধে সাহায্য করবে। কিন্তু আসগর বড় একটা পরিকল্পনা করে রেখেছে। পরের সিনে আমরা আসগরকে দেখতে পাই, যেখানে আসগর আসে আর বিভিন্ন প্রান্তে গিয়ে ট্যাঙ্কগুলোকে নিজের কাজে লাগাতে শুরু করে দিয়েছে। এলেনাকেও দেখতে পাই, যে কিনা এই মুহূর্তে নিকোলার সাথে এক জায়গায় এসেছে। আসলে এই জায়গাটা হলো এমন এক সার্ভিস যেটা দিয়ে পুরো পৃথিবীটাকে নজরদারি করা যেত। কোন ডিভাইস কোথায় আছে, মানুষ কোন মুহূর্তে কি করছে,
সবকিছুই জানা যেত। এক কথায় পুরো পৃথিবীকে বাঁচানোর জন্য আর বাইরের বিপদ থেকে রক্ষা করার জন্য বানানো হয়েছিল। আর সে সবাইকে দায়িত্ব দিয়ে দেয়, এমন মানুষ পৃথিবীতে কোথায় কোথায় আছে সবাইকে খুঁজে বের করো, আমরা তাদের অনুসরণ করব। আর তারপর আজগরের বিরুদ্ধে একটা নতুন করে যুদ্ধ শুরু করব। তো এখানে গ্রুপের বিভিন্ন সদস্যরা সুপার হিউম্যানদের ব্যাপারে তথ্য দিতে শুরু করে, যেমন কোন কোন সুপার হিউম্যান সাইবেরিয়াতে রয়েছে, কেউ রয়েছে জাপানে, আবার কেউ চীনে, কেউ বা শ্রীলঙ্কাতেও রয়েছে। যদিও এখানে অনেক চরিত্র কথা বলা হয়, কিন্তু এই মুভিটি 4 জনকে বোঝানো হয়। আর এমনটা কেন তা উত্তর শেষে দিয়ে দিব। পরের সিনে সরাসরি নতুন হিউম্যানের কাছে চলে যায়, যেখানে তার নাম হলো শিবা। আসলে আজগর জুরেট যখন ভারতে সফর করে তখন পর থেকে অনুপ্রাণিত হয়ে তার সকল হিউম্যানদের নাম দিয়েছিল। তো শিবার মধ্যে যে কিনা শিব দেবতার মতো শক্তি, যেমন মাটি পাথর এগুলো সবকিছু কন্ট্রোল করতে পারত, সেগুলো ব্যবহার করে সে যে কোনো আকৃতি দেওয়ার ক্ষমতা রাখত। এলেনা শিবার কাছে সাহায্য চাইতে এলে সে তাকে বলে, সম্ভবত তুমি তোমার পুরনো স্রষ্টাকে ভুলে গেছো, যার নাম আজগর জুরেট, যার এই ঘটনার 80 বছর কেটে গেছে, কিন্তু এখন তার মাথায় বড় ধরনের একটা পরিকল্পনা চলছে। সে পুরো পৃথিবীকে নিজের হাতের মুঠোয় করে নিতে চায়, আর এই কারণেই আমাদের সুপার হিরোদের কাছ থেকে সাহায্য নিতে হচ্ছে। তো এই সব কথা শুনে শিবা বলে, এমনিতেই তো পৃথিবীতে এতদিন বেঁচে থাকার উদ্দেশ্য আমার ছিল না, ভালোই হলো তুমি আমার নতুন একটা উদ্দেশ্য দিয়েছ। তো এরপর সিন গল্পের দ্বিতীয় সুপার হিউম্যানকে দেখানো হয়, যার নাম হলো খান। তার পিঠে লম্বা তলোয়ার ছিল, আর খানের সুপার পাওয়ার ছিল এটা যে ফ্ল্যাশের মতো আলোর মতো গতিতে দ্রুত দৌড়াতে পারত এবং শত্রুদের ঘায়েল করে দিতে পারত। সে তো একটা আঘাতেই একটা গাড়িকে 2 টুকরো করে দিতে পারত। আর সে গুলি চলার আগে জায়গা বদল করে যে কাউকে কেটে ফেলতে পারত। সত্যি বলতে 4 জন হিরোদের মধ্যে ব্যক্তিগতভাবে খানের পাওয়ারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে কার পাওয়ারটা সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানান। তো যাই হোক, চলুন পরের জনের কথাটাও বলে নেই। তৃতীয় সুপার হিউম্যানকে নাইজেরিয়ার একটা জঙ্গলে দেখানো হয়। সে নিজে একসময় একজন বিজ্ঞানী ছিল। যখন সৈন্যরা লেবে তাকে ধরতে আসে ততক্ষণে সে নিজের শরীরে একটা ঔষধ ইনজেক্ট করে একটা ভাল্লুকের শরীরে নিজেকে বদলে ফেলে। সে ভাল্লুকের রূপে এসে চোখের পলকে সকল সৈন্যদের তছনছ করে ফেলে। আর এর সাথে জানতে পারে এই সুপার হিউম্যানের নাম ভোলা। জানি না কি কারণে এই হিউম্যানের নাম রাখা হলো ভোলা, তবে সামনে আমরা সবকিছুই জানতে পারবো। এরপর দেখানো হয় চতুর্থ সুপার হিউম্যান, যেখানে চতুর্থ সুপার হিউম্যান একজন মেয়ে, তার নাম রাখা হয় গঙ্গা। আজগর যখন বানাসুরিতে ঘুরতে গিয়েছিল তখন ভারতের গঙ্গা নদীর পবিত্রতা দেখে সে তাকে তৈরি করেছিল। এই মেয়েটার নাম রেখে দেয় গঙ্গা। আর গঙ্গার সুপার পাওয়ার এটাই ছিল, সে পানিতে নামার সাথে সাথে অদৃশ্য হয়ে যেত। তো এবার গঙ্গাকে বোঝানোর জন্য তারা 3 জন অর্থাৎ খান ভোলা শিবা সেখানে পৌঁছে যায়। সেখানে তাদের মধ্যে একটা ভালো লড়াইও হয়। আর এই লড়াইয়ের কারণটা ছিল এটাই যে 80 বছর আগে যখন বড় বিস্ফোরণটা হয়েছিল তখন গঙ্গার স্মৃতিশক্তি চলে গিয়েছিল, তাই সে 3 জনের কাউকেই চিনতে পারছিল না। কিন্তু যখন 3 জনেই মিলে তাকে বোঝায় যে দেখো আমরা সবাই এক, আমাদের যে তৈরি করেছে সে এখন পৃথিবীতে ধ্বংসলীলা চালাচ্ছে, তাই আমাদের তোমাকে দরকার, কারণ আমরা সবাই মিলে আজগরকে ঠেকাতে পারবো। এর মধ্যে আমরা আজগরকে দেখতে পাই যে কিনা তার পুরনো ল্যাবে ফিরে গিয়েছিল। সেই ল্যাবটা আবার নতুন করে তৈরি করে নেয়, আর এখন সে নিজের অনেকগুলো ক্লোন সোলজার তৈরি করতে শুরু করে দেয়, যে সোলজারের হারানো সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব ছিল। অন্যদিকে আমরা LIR সেই প্রেট্রিয় সার্ভিসের ভিতরে সমস্ত সুপার হিউম্যানদের দেখতে পাই, যারা নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে যে তারা কিভাবে আজগরকে হারাবে, কারণ আজগর তাদের সম্পর্কে শক্তি দুর্বলতা আর কৌশল সম্পর্কে সবকিছুই জানতো। তখন এলেনা তাদেরকে বলে
তোমরা 4 জন, কিন্তু একা নও। আমরাও আমাদের টিম নিয়ে সাথে থাকবো। যদি কোনো সমস্যা হয় তাহলে ব্যাকআপের জন্য আমাদের সেনারা সেখানে গিয়ে হামলা করে দেবে। তোমরা শুধু এগিয়ে যাও, আমরা তোমাদের পিছনে আছি। ঠিক তখনই তারা নিকোলারের মাধ্যমে খবর পায় তারা এই মুহূর্তে রাশিয়ার সাউথ ইস্ট 15 দিকে আসগরের অবস্থান জানা গেছে। তাই সে তাদেরকে দ্রুত সেখানে যেতে বলে। তো পার্ট 1 কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর পার্ট 2 তাড়াতাড়ি শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।